কবিরাজের ভণ্ডামি এবং স্বামী স্ত্রীর যে বিবাদ, সেই বিষয়ে খুব ভয়াবহ কয়েকটি তথ্য আপনাকে দেব। তার আগে আপনাকে বলবো যে আমরা আমাদের নারীদের যেহেতু সেইভাবে সচেতন হইতে দেয় না, সেইভাবে সচেতন করে তুলি না, তাদেরকে আমাদের মন মতো ইচ্ছামাফিক দাসীর মতো ব্যবহার করার যে খায়েশ, সেই খায়েশ পূরণের লক্ষ্যেই তাদেরকে আমরা সচেতন হইতে দেই না। তাদের মানে চোখ কান অনেকটাই খোলা না। পুরুষদের তো আছেই, নারীদের আরও বেশি। অতএব আমি বলবো যে যাকে নিয়ে আপনি সারা জীবন সংসার করবেন এই সিদ্ধান্ত নিয়েছেন, তার সাথে যখন তখন যে কোনো বিষয়ে ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব এর মধ্যে লিপ্ত হবেন না। যদি এর মধ্যে লিপ্ত হন বা আপনি অন্য নারীর প্রতি যদি আসক্ত হন, সেখান থেকে সেই নারীর যে ভালোবাসার সংসার, আপনার প্রতি যে অন্ধ ভালোবাসা, সেইটা টেকাতে গিয়ে, সেই সংসার টিকাতে গিয়ে সে আপনার এই উচ্ছৃঙ্খল আচরণের কারণে সে অন্যজনের শরণাপন্ন হন। এবং সেই অন্যদের শরণাপন্ন বলতে কোনো মাতবর মোড়লের বিষয় তো আছেই, সেইটা আমি অন্যভাবে দেখি না। কারণ একসাথে চলতে গেলে ঝগড়া, বিবাদ, দ্বন্দ্ব ফেসাদ হতে পারে। সেইখানে মাতবর মোড়ল অনেক ভালো মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, যারা এটা সমাধান করে দেন, সেইটাকে আমি বলছি না। কিন্তু যে কবিরাজি ব্যবস্থা, কবিরাজদেরকে যারা আমরা বিশ্বাস করি, এবং আপনারা ওখানে বলবেন কবিরাজ ভালো আছে, খারাপও আছে, ভণ্ডও আছে, সেটা আপনারা বিচার করেন। তবে সেই কবিরাজ সম্বন্ধে এবং স্বামী স্ত্রীর ঝগড়ার কারণেই যে ভণ্ড কবিরাজের যে মুখোশ আমি উন্মোচন করছি, সেটা একটু মন দিয়ে শুনুন। আরেকটা বড় জিনিস হচ্ছে, একই ঘটনা আমি আমার গ্রামের বাড়িতে যে কবিরাজের যে ধরন দেখেছি, এই ঢাকাতে এসেও 200 কিলোমিটার দূরে এসেও যে কবিরাজের সন্ধান পেলাম, এদের ভণ্ডামির ধরনগুলো একই রকম। এটা কিভাবে সম্ভব, আমি আরও তাজ্জব হয়ে গেছি। তো এরকমই একটা ঘটনা, স্বামী স্ত্রীর ওপর অত্যাচার করে, স্ত্রীও যে কোনো শাশুড়ির কারণে, যে কোনো কারণে স্ত্রীও স্বামীর সাথে ঝগড়ায় জড়ায়। কিন্তু একটা পর্যায়ে স্ত্রীর মনে হয় যে আমার স্বামীর আমার প্রতি ভালোবাসা নেই, সে অন্য মেয়ের প্রতি আসক্ত, অতএব আমার সংসারে শান্তি আসবে না। আমার সংসারের শান্তির জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য কোনো কবিরাজের শরণাপন্ন হতে হবে। এমনি এক ঘটনায় এক নারী যখন কবিরাজের শরণাপন্ন হন, তখন কবিরাজ তাকে সমাধান যেটা দিয়েছিল, সেই ভয়াবহ ঘটনাটাই আপনাকে বলছি। কবিরাজ তাকে সমাধান দিয়েছিল যে ওই নারীকে বলেছিল যে আপনার এটা আমি 3 দিনের মধ্যে সমাধান করতে পারবো। কি করতে হবে? বলল যে আমি একটা তেল পরা দেব, এই তেল মালিশ করতে হবে। তে নারী বলল ঠিক আছে। পরে কবিরাজ বলেছে তেলটা মালিশ আমারই করে দিতে হবে, এবং সেটার পদ্ধতিটা এরকম, আপনি নিরিবিলি কোনো মানুষজন থাকবে না, আপনি শুয়ে থাকবেন, এবং ওই তেলটা আমি আপনার পুরো বুক, পেট, নাভির নিচ পর্যন্ত মালিশ করব কিছু সময়। এরকম 3 দিন করলে আপনার সংসারে আর কোনো অশান্তি থাকবে না, আপনার সংসারে আর কোনো মানে দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো থাকবে না, আপনার প্রতি পুরোপুরি আপনার স্বামী মানে পাগল থাকবে। এই একটা মানে ঘটনা শোনার পরে আমি দীর্ঘদিন পরে ঢাকাতে কিছুদিন আগে একই ঘটনা আবার শুনতে পেলাম। এখন
এইটার জন্য আপনি ওই নারীকে দায়ী করতে পারেন না। ওই নারী ওখানে যায়নি, সেটা রাজি হয়নি, বা কে কবে হয়েছে সেটা বিষয় না। কিন্তু এই জায়গার থেকে আপনি যেহেতু কবিরাজের উপর বিশ্বাস আস্থা আছে, নারীরও আছে এবং তাদের আরেকটু বেশি, এবং তারা এইসব জায়গায় যায় একেবারে নিরুপায় হওয়ার পরে, যখন তাদের চিন্তা শক্তি বিবেক ওইভাবে আর কাজ করে না, তখনই এই কবিরাজ নামের এই ভণ্ডরা এই প্রস্তাবগুলো দেয়। কয়জনকে প্রস্তাব দিয়ে কয়জনের ক্ষেত্রে তারা সফল হয় তা আমার জানা নেই। তবে এই নোংরামিটা একেবারেই আমি চাক্ষুষ প্রমাণ আমার কাছে এটা আসে। আর আরেকটা এরকম বহু রকমের, যে নারীদেরকে এই হেনস্থা করা, হয়রানি করা, তাদের সাথে মেলামেশার উদ্দেশ্যে এই যে কবিরাজরা মানে এইগুলো প্রস্তাব দেয়, তার আরেকটা নমুনা হচ্ছে আরেক নারী তার স্বামী সম্বন্ধে একই ধরনের সমস্যা নিয়ে কবিরাজের শরণাপন্ন হন। তখন কবিরাজ তাকে বলে যে আমি যে ওষুধটা দেব, এই ওষুধটা তুমি খাবে, খাওয়ার পরে যে কোনোভাবে যেদিন রাত্রে খাবে ওই দিন রাত্রেই তোমার স্বামীর সাথে সহবাস করবে। কিন্তু কবিরাজ আগেই জেনে নিয়েছে যে তার স্বামী বাসায় আসে না, যোগাযোগ নেই, আরেকটি বিয়ে করেছে কি করবে এরকম একটা অবস্থা। এটা জানার পরে কবিরাজ এই প্রস্তাব দেয়। তখন নারী বলে যে উনি তো বাসায় আসে না অনেক দিন, তাহলে আমি এটা কিভাবে সম্ভব, এই ওষুধ আমি কিভাবে খাবো? তখন কবিরাজ বলে দেখেন, চেষ্টা করে দেখেন আনা যায় কিনা। বলে যে না। তখন বলে তাহলে আপনি ওষুধ খান, এটা অন্য পুরুষ দিয়েও সম্ভব। হ্যাঁ, অন্য পুরুষ, তো আপনি কি বলেন এটা? তাই বলে যখন নারী এগোচ্ছে এটা কীভাবে সম্ভব, আমি কোথায় যাবো? আর এই ধরনের শেষে কবিরাজ বলছে যে না, শেষে দেখেন না হলে আমি তো আছি। এই ধরনের পরিস্থিতির শিকার হওয়ার আগেই আপনি যে ঘরে যে ঝামেলাগুলো করেন এবং যে পুরুষতান্ত্রিক সমাজের যে আপনি নিজেও শিকার, সেখান থেকে আপনি পরিবর্তন আনুন। আপনার সংসারে শান্তি ফিরে আসার জন্য আপনার পরিবর্তনই যথেষ্ট। আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করুন, নারীকে সম্মান করা শিখুন, তার প্রতি তার যে নারীর যে মর্যাদা সেটা অক্ষুণ্ণ রেখে চলাফেরা করুন, এবং তার যদি দোষ ত্রুটি থাকে সেইটা সমাধানের জন্য বিভিন্ন পথ আছে, সেগুলো অবলম্বন করুন। এমন সিচুয়েশন সৃষ্টি করবেন না যে সিচুয়েশন সৃষ্টি করলে সে বাধ্য হয়ে আপনার প্রতি দুর্বলতার কারণে, আপনাকে অগাধ ভালোবাসার কারণে, আপনার সংসারকে টিকিয়ে রাখার স্বার্থে সে এই ধরনের ভণ্ডদের শরণাপন্ন হন। আর এমনভাবে শরণাপন্ন হন, এমন বিষয়গুলো এই ভণ্ডদেরও মুখোশ উন্মোচন করা যায় না, সেখানে না থাকে কোনো প্রমাণ, এবং তিনি কাউকে বলতেও পারেন না, সইতেও পারেন না। বললেও শেষ পর্যন্ত এই সমাজ, আমি আপনি ওই নারীরই দোষ দেব। অতএব সেই পর্যন্ত যাওয়ার আগে আপনি সতর্ক হন। আপনার সংসারে বহু অভাব অনটন, বহু সমস্যার সংকট আছে, সেইখানে যেখানকার রাগ, যেখানকার ক্ষোভ, সেখানেই শেষ করে আসুন। বাইরের সকল রাগ ক্ষোভ নিয়ে সংসার যদি করতে চান, সেই সংসারে শান্তি আসতে পারে না, এবং পরবর্তীতে আপনি যাকে নিয়ে সংসার করছেন সে এইগুলোর শিকার কিনা সেটা নিয়ে আপনার মাথা ব্যথা কারণ না। আপনি এমনভাবে জীবনযাপন করুন যেন এই পরিস্থিতি না আসে, এই ভণ্ডরা যেন আপনার এই দুইজনের ভেতরের দূরত্বের মাঝখানে বসতে না পারে। এদিকে খেয়াল করুন। সবাইকে ধন্যবাদ।